এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি খুব খারাপ, তাই না ডেইজি হানি? অকারণে তোকে বকেছি। কথাগুলো বলার সময় তার কণ্ঠে আর সেই আগের দহনের রুক্ষতা নেই। আছে ক্লান্তি, ভাঙা ভাব আর লুকোনো অনুতাপ। দহন ধীরে ধীরে শুয়ে পড়ল মেহরিনের পাশে। তারপর কোনো শব্দ না করে খুব স্বাভাবিক ভঙ্গিতে মেহরিনকে টেনে নিল নিজের বুকের মধ্যে। দহনের চুল তখনও ভেজা, সেখান থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো মেহরিনের মুখে। ঠান্ডা পানির ফোঁটা পড়তেই মেহরিন পিটপিট করে চোখ খুলল। প্রথম অনুভূতি কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল, তারপর খেয়াল করলো এটা দহন। মুহূর্তেই সন্ধ্যার দৃশ্যটা মাথায় ভেসে উঠল। সেই ধমক, সেই গম্ভীর কণ্ঠ, রুমে যাও। মেহরিনের বুকের ভেতর আবার অভিমানের মেঘ জমে উঠল। তখন অকারণে বকল, এখন আবার আদিক্ষেতা দেখাচ্ছে। সে একটু নড়ে চড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। দহন ছাড়ল না, বরং মেহরিনের শরীরটাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরলো, যেন সে ছাড়লে কিছু একটা ভেঙে যাবে। মেহরিন ছটফট করতে বলল, আমাকে ছাড়ুন। তখন অকারণে বকাবকি করেন, এখন আবার আদিক্ষেতা দেখাতে আসছেন। আমার দরকার নেই আপনার আদিক্ষেতার। তার কণ্ঠে স্পষ্ট অভিমান, গলায় কাঁপন। দহন কোনো জবাব দিল না কথার। সে হঠাৎ করে মুখ গুজে দিল মেহরিনের গলার কাছে। মেহরিনের ছোট্ট দেহটা কেঁপে উঠল। দহনের গরম নিঃশ্বাস গলার ত্বকে লাগছে, তীব্র ভারী অস্থির, যেন ভেতরের সব ঝড় সেই নিঃশ্বাসে মিশে বের হচ্ছে। কিছুক্ষণ এভাবেই নিঃশব্দ, তারপর খুব নিচু স্বরে ভাঙা কণ্ঠে দহন বলল, আই এম সরি ডেইজি হানি, আমি তোর সাথে ওই রকম ব্যবহার করতে চাইনি, আর কখনোই বিনা কারণে তোকে বকবো না। মেহরিন থেমে গেল। দহনের কণ্ঠে যে ভাঙা সুর, ওটা তার অচেনা। এই মানুষটা কখনো সরি বলে না, কখনো নিজের ভুল স্বীকার করে না, কখনো এমন অসহায় শোনায় না তার গলা। মেহরিন অনুভব করলো দহন শুধু ক্ষমা চাইছে না, সে যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। মেহরিন ধীরে ধীরে নড়াচড়া থামিয়ে দিল। তার হাত যেটা দহনের বুক ঠেলে দূরে সরাতে চাইছিল, সেটা থেমে গিয়ে আলতো করে দহনের শার্ট চেপে ধরল। মেহরিন খুব আস্তে করে বলল, আপনার কি হয়েছে? দহন চুপ, কোনো উত্তর নেই, শুধু বুকের ভেতর ভারী শ্বাসের ওঠানামা। কিছুক্ষণ পর মেহরিন টের পেল তার গলার কাছে উষ্ণ তরল কিছু পড়ছে। 1 ফোঁটা, 2 ফোঁটা। তার বুক ধক করে উঠল। দহন, আপনি কাঁদছেন? সে দহনের মুখটা উঠাতে চেষ্টা করলো, কিন্তু দহন যেন ইচ্ছে করেই মুখ লুকিয়ে রাখলো মেহরিনের গলার ভাঁজে। হাত দুটো আরো শক্ত হয়ে এলো। মেহরিনের কণ্ঠে এবার স্পষ্ট উদ্বেগ। কি হয়েছে? আপনার কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। দহন হঠাৎ করে আরো শক্ত করে জোরে ধরল তাকে, যেন এই একটুখানি উষ্ণতা না পেলে সে ভেঙে টুকরো হয়ে যাবে। তারপর ভাঙা কাপা কণ্ঠে বলল, আমি জানি না মেহরিন, আমি কিসের মধ্যে আছি, আমার পরিচয় আমি কিছুই জানি না। আমাকে সবাই ঠকিয়েছে, কেউ আমাকে সত্যিটা বলেনি ডেইজি হানি। সবাই স্বার্থপর, সবাই। কথাগুলো বলতে বলতে তার গলা বুঝে এলো, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর প্রায় শিশুর মতো অসহায় স্বরে বলল, তুই প্লিজ স্বার্থপর হয়ে যাস না, তাহলে আমি কার কাছে গিয়ে একটু আশ্রয় নেব? মেহরিন স্তব্ধ। এই মানুষটা যে সবার সামনে এত কঠিন, এত নির্দয়, এত নিয়ন্ত্রণে থাকে, সে আজ তার বুকের ভেতর মুখ লুকিয়ে আশ্রয় চাইছে। মেহরিনের অভিমান এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। সে খুব ধীরে হাত তুলল দহনের ভেজা চুলে, হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে আওড়ালো, আমি কোথাও যাচ্ছি না, আমি আছি আপনার সাথে। দহন খুব নিচু স্বরে বলল, সত্যি যাবি না তো? কণ্ঠে এমন এক অনিশ্চয়তা, যেন সে কোনো বড় শূন্যতার ধারে দাঁড়িয়ে আছে। মেহরিন নরম স্বরে উত্তর দিল, না, যাব না। এই ছোট্ট কথাটা দহনের ভেতরে কোথায় যেন গিয়ে লাগলো। সে মেহরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, বুকের সাথে এমন ভাবে চেপে রাখলো যেন এই আশ্বাসটাই তার শেষ ভরসা। তারপর দহন ধীরে ধীরে বলল, আমি জানি
আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি যা করেছি সবই করেছি তোকে আমার নিজের করার জন্য। আমি সমাজ মানি না, নিয়ম মানি না। আমি শুধু জানি আমি তোকে ভালোবাসি, আর তোকে আমার চাই, খুব করে চাই। কথাগুলোতে অধিকার আছে, তীব্রতা আছে, কিন্তু আজ তার মধ্যেও কেমন একটা অসহায় স্বর মিশে আছে। মেহরিন দহনের ভেজা চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আঙুলের ফাঁকে ফাঁকে চুল সরিয়ে দিল কপাল থেকে। তারপর খুব শান্ত নিহির কণ্ঠে বলল, শুরুতে আমার খুব খারাপ লাগতো, সম্পর্কটা কেমন যেন লাগতো, কিন্তু এখন এখন মনে হচ্ছে আপনি যা করেছেন হয়তো আপনার দিক থেকে সেটাই ঠিক ছিল। আপনি নিজেকে অপরাধী ভাববেন না প্লিজ। আর কি হয়েছে আপনার? কি এমন দেখেছেন, কি এমন হয়েছে যা আপনাকে এভাবে ভেঙে দিয়েছে? আমাকে বলুন। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু গভীর উদ্বেগ। দহন ধীরে ধীরে মুখ তুলল মেহরিনের গলা থেকে। নাইট ল্যাম্পের আলোয় তার চোখ দুটো লালচে ভেজা। সে চোখে আজ আর আগের মতো কঠোরতা নেই, আছে এদেশে হারা এক মানুষ। সে খুব আস্তে, প্রায় কাঁপা স্বরে বলল, আমি কি তোকে ভালোবাসতে পারি মেহরিন? এটা আমার খুব দরকার। প্রশ্নটা অদ্ভুত, যেন অনুমতি চাইছে। মেহরিন অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটা কখনো অনুমতি নেয় না, আজ সে চাইছে। মেহরিন কেন জানি না বলতে পারল না। তার বুকের ভেতর কেমন নরম হয়ে এলো। ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল। একটা নিঃশব্দ সম্মতি। দহনের চোখ বুঝে এলো সেই মুহূর্তে, যেন বহুদিনের তৃষ্ণার পরে এক ফোঁটা পানি পেল। দহন খুব ধীরে, খুব সতর্কভাবে এগিয়ে এলো। মেহরিনের চোখ তখনও তার চোখে আটকে। সে দৃষ্টিতে ভয় নেই, দ্বিধা নেই, একটা নীরব স্বীকৃতি আছে। আস্তে করে দহন তার ঠোঁট ছুঁয়ে দিল মেহরিনের ঠোঁটে। স্পর্শটা ছিল কাঁপা, নরম, যেন সে নিশ্চিত হতে চাইছে এই মুহূর্তটা সত্যি কিনা। মেহরিনে বাস পড়ে গেল না। এই প্রথম সে নিজে থেকে থেমে থাকলো, নিজে থেকে অনুভব করলো, নিজের ইচ্ছায় এত কাছাকাছিটুকু মেনে নিল। রুমের ভেতর নীরবতা আরো ঘন হয়ে উঠল। নাইট ল্যাম্পের হলদেটে আলো, জানালা দিয়ে ঢুকে পড়া ফিকে চাঁদের আলো, আর তাদের দুজনের ভারী শ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত গভীর মুহূর্ত তৈরি হলো। দহন ধীরে ধীরে মেহরিনকে নিজের কাছে টেনে নিল। তার ভেতরের অস্থিরতা যেন এই নীরব স্পর্শে একটু একটু করে শান্ত হচ্ছে। মেহরিনও চোখ বুজে রইল, তার হাত দুটো দহনের শার্টে আলতো করে ধরা। কোনো বাধা নেই, কোনো ছটফট নেই, শুধু নীরব গ্রহণ। রাত যত গভীর হতে থাকলো, তাদের শ্বাসের ওঠানামাও তত ভারী হতে লাগলো। কিন্তু সেই ভারে কোনো তাড়াহুড়ো নেই, আছে ধীর নিশ্চিন্ত এক আশ্রয়ের অনুভূতি। দহন যেন প্রথমবারের মতো কাউকে ধরে শান্তি খুঁজে পেল। আর মেহেরিন অনুভব করলো আজকের এই মানুষটা আগের সেই কঠোর দহন না, বরং ভাঙা আশ্রয় খোঁজা এক মানুষ, যে শুধু একটু ভালোবাসা। সকাল 7টা। রুমে নরম সকালের আলো ঢুকেছে জানালা দিয়ে। পর্দার ফাঁক গলে সূর্যের হালকা রোদ বিছানার এক কোণে পড়ে আছে। দহন গোসল সেরে এসে খাটে হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন টিপছিল। মুখে আগের রাতের সে ভারী ভাব নেই, তবে এক ধরনের চুপচাপ স্থিরতা আছে। বাথরুমের দরজা খুলে মেহরিন বের হলো। ভেজা চুল পেট জুড়ে ছড়িয়ে আছে, সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। দহনের চোখ অজান্তেই উঠে গেল সেদিকে। মেহরিন কিছু না বলে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। আয়নায় নিজের চুলের দিকে তাকালো বিরক্ত মুখে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। আয়নায় চোখ তুলে দেখে নিল দহন দাঁড়িয়ে আছে ঠিক পেছনে। মেহরিন কপাল কুঁচকে বলল, প্রবলেম? দহন কোনো উত্তর দিল না, চুপচাপ হাত বাড়িয়ে ড্রয়ার খুলল। সেখান থেকে হেয়ার ড্রয়ার বের করলো, প্লাগ লাগালো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে মেহরিনের ভেজা চুল হাতে তুলে নিয়ে শুকাতে শুরু করলো। গরম বাতাসে চুল উঠতে লাগলো, পানির ফোঁটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মেহরিন আয়নায় তাকিয়ে রইল। দহন খুব মনোযোগ দিয়ে চুল শুকাচ্ছে, একটু এদিক একটু ওদিক, যেন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। মেহরিন আয়নার দিকে তাকিয়ে বলল, হঠাৎ আপনার এই কাজ করতে মন চাইলো কেন? দহন হালকা গলায় উত্তর দিল, আমার তো সব সময় বউয়ের কাজ করতে মন চায়, কিন্তু বউ তো চায় না। মেহরিন আয়নার ভেতরে মুচকি হাসলো। তা আপনার বউ কি কখনো না করেছে? না। দহন খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, না করেনি, কিন্তু আমার মনে হয়
বিরক্ত হয় আমার বউ? মেহেরিন মুচকে হেসে কণ্ঠটা নরম করে আওড়ালো। না, বিরক্ত হয় না। হেয়ার ড্রায়ারের শব্দ থেমে গেল। রুমটা হঠাৎ খুব চুপচাপ। কিছুক্ষণ পর মেহেরিন আস্তে করে বলল, আপনার কালকে কি হয়েছিল? কান্না করলেন কেন? আর কিসের পরিচয়ের কথা বলেছিলেন? দহন কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গে হেয়ার ড্রায়ারটা গুছিয়ে ড্রয়ারে রেখে দিল। হাত দুটো এক মুহূর্ত থেমে রইল। তারপর হঠাৎ করে মেহেরিনের দুপাশে হাত রেখে তাকে খুব সহজে কিন্তু দৃঢ়ভাবে ড্রেসিং টেবিলের সামনে একটু উঁচু করে বসিয়ে দিল, যেন সে ঠিক চোখের সমান হয়ে যায়। মেহেরিন বিস্মিত হয়ে বলল, আরে কি করছেন? দহন উত্তর দিল না। সঙ্গে সঙ্গে সে মেহরিনের দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে রইল, খুব কাছে কিন্তু অস্থির নয়। তার চোখ স্থির হয়ে আছে মেহরিনের চোখে। ও নরম কিন্তু ভারী কণ্ঠে বলল, আমার জীবনের একটা বড় সত্যি আছে ডেইজি হানি। জানি না সেটা জানার পর তুই আমাকে আদৌ আপন করতে পারবি কিনা। কথাগুলো বলার সময় তার চোখে অদ্ভুত এক ভয় ঝিলিক দিল, যেটা সে লুকাতে চাইলেও পুরোপুরি পারল না। একটু থেমে আবার বলল, একটা কথা বলতো, আমাকে কি তুই একটু ভালোবাসিস না? এই কয়েক মাসে আমার প্রতি তোর কোনো অনুভূতি জন্মায়নি? প্রশ্নটা ছিল সরাসরি, শিশুর মতো সোজা। মেহরিন চোখ নামিয়ে ফেলল। তার গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে, কণ্ঠটা নিচু, ধীর। জানি না ঠিক এটা কি, কিন্তু আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। মনে হয় আমি নিরাপদ আছি। আর আপনি দূরে থাকলে সবকিছু কেমন শূন্য শূন্য অনুভব করি। কথাগুলো বলতে বলতে সে নিজেই অবাক হয়ে গেল। এভাবে কখনো বলেনি। দহনের ঠোঁটে খুব অল্প এক চেলতে হাসি ফুটে উঠল। সেই হাসিতে স্বস্তি আছে, আশ্বাস আছে, কিন্তু মেহেরিন চোখ নিচু করে থাকায় সেটা তার চোখে পড়ল না। রুমের ভেতরে হালকা সকালের আলো আর দুজন মানুষের মাঝখানে নীরব এক স্বীকারোক্তির উষ্ণতা ভেসে উঠেছে। দহন ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলল, মনে হয় তুই আমার প্রেমে পড়ে গেছিস। মেহরিন লজ্জায় একদম গলে গেল। দ্রুত এগিয়ে সে দাহনের বুকে মুখ লুকিয়ে ফেলল। তারপর ফিসফিস করে বলল, এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। দহন মাথা কাত করে তাকালো তার দিকে। মুচকি হেসে বলল, সারা রাত এত কষ্ট করেও তোর লজ্জা ভাঙাতে পারলাম না, এটা কিন্তু আমার জন্য অপমানজনক ব্যাপার। মেহরিন দহনের বুকে আলতো কিল মেরে বলল, চুপ করুন, অসভ্য লোক। মুখে কিচ্ছু আটকায় না আপনার। দহন আরো কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এত সুন্দর বউ সামনে থাকলে চুপ থাকা যায় নাকি? অসভ্য তো হতেই হয়। মেহরিন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। দুজনেই থেমে গেল। মুহূর্তেই রুমের হালকা উষ্ণতা কেটে গিয়ে একটা অজানা অস্বস্তি নেমে এলো। দহন আর মেহরিন একসাথে রুম থেকে বেরিয়ে এলো। করিডোরে পা দিতেই চিৎকারটা স্পষ্ট শোনা গেল, লাহিড়ী তালুকদার আর রাশেদ তালুকদারের রুমের দিক থেকে। দুজনে একবার একে অপরের দিকে তাকালো, তারপর দৌড়। করিডোরটা যেন আজ অস্বাভাবিক লম্বা লাগছে। পায়ের শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। রুমের দরজা আধ খোলা। দহন আগে ঢুকলো, মেহরিন ঠিক তার পেছনে। ভেতরে ঢুকে যা দেখলো, মেহরিন এক তীক্ষ্ণ চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে দহনের বুকে মুখ লুকিয়ে ফেলল। দু হাত দিয়ে তার শার্ট শক্ত করে চেপে ধরল। দহন দাঁড়িয়ে রইল, একদম স্থির, বরফের মতো। তার চোখ সামনে স্থির হয়ে আছে, কিন্তু মাথার ভেতর যেন সব কিছু থেমে গেছে। এই দৃশ্যের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি প্রতিক্রিয়া দেখাবে, কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ফ্লোরে পড়ে আছে লাহিড়ী তালুকদারের লাশ। চোখে পড়তেই বোঝা যাচ্ছে গলার শ্বাস রোধে মৃত্যু ঘটেছে। শীতল নিঃশ্বাসও নেই, কেবল নিস্তব্ধতা ভেসে আছে চারপাশে। কোনায় দাঁড়িয়ে আছে মাহবুব তালুকদার আর সোনিয়া তালুকদার। মুখে ভয়, চোখে আতঙ্ক। তারা কিছু বলতে পারছে না, শুধু হিম হয়ে দাঁড়িয়ে আছে। দহন চারপাশে চোখ বোলাতে লাগলো। রাশেদ তালুকদারের কোনো জায়গায় খুঁজে পেল না। মনে হলো কেউ আগে থেকে বিষয়টা জানতো, আর এখন সবাই এক ধরনের অবিশ্বাসের মধ্যেও আটকা। দহন মেহেরিনকে শক্ত করে কোলে নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, চাচা, কোনো জানাজা বা কিচ্ছু হবে না। ওনার লাশ শুধু কয়েকজন যাবে কবর দিতে। তার কথায় রুমের ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। সবাই হতবাক, মুখে কোনো শব্দ নেই। কিন্তু দহন এক মুহূর্ত থেমে থাকলো না। মেহেরিনকে আরো শক্ত করে নিজের কোলে নিয়ে সে রুম থেকে বেরিয়ে এলো। প্রতিটি পদক্ষেপে তার চোখে অদ্ভুত স্থিরতা।
কিন্তু ভেতরে অজানা অস্থিরতা। মেহরিন চুপচাপ দহনের বুকের সঙ্গে মিলিয়ে অসম্ভব পরিমাণ কাঁপছে। দহন মেহরিনকে কোলে তুলে রুমে ঢুকলো। রুমের দরজা বন্ধ হয়ে গেল এবং ভেতরে একরাশ নীরবতা। দহন মেহরিনকে আলতো করে দাঁড় করালো। তার চোখে এই মুহূর্তে এক ধরনের স্থিরতা, কণ্ঠে নরম শীতলতা। শান্ত কণ্ঠে বলল, আমি কখন বাড়ি ফিরবো জানি না, তুই নিজের খেয়াল রাখিস, আমি আসছি। বলে এই রুমের দরজার দিকে এগোতে লাগলো। কিন্তু মেহরিনের হাত হঠাৎ তার হাতকে শক্ত করে ধরে ফেলল, কণ্ঠে কেঁপে ওঠা আকুলতা। আপনি কোথায় যাচ্ছেন? আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, প্লিজ নিজের কষ্ট এভাবে আড়ালে রাখবেন না, এতে আরও কষ্ট হবে। দয়া করে কান্না করুন, এতে কিছুটা শান্তি পাবেন। দহনের চোখ ভিজে গেল। মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো শব্দ নেই। তারপর আস্তে করে দহন মেহরিনের হাত ছেড়ে দিল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। রুমের দরজা পেছনের করার শব্দে বন্ধ হলো। মেহরিন থমথমে দাঁড়িয়ে রইল, চোখ দুটো দহনের যাওয়ার পথে অসহায়, হাহাকার আর উদ্বেগ মিশে। রুমের মধ্যে যেন নীরবতা আরো গভীর হয়ে এলো। মেহরিন তার বুকের ভেতর কষ্ট আর দহনের প্রতি অজানা দৃষ্টি অনুভব করলো, এক নিঃশেষিত আশার মতো। অফিস ভবনের কাচের দরজা ঠেলে দহন ভেতরে ঢুকতে চারপাশের শীতল আইসির বাতাসও যেন তার ভেতরের আগুনকে শান্ত করতে পারল না। চোখ দুটো শক্ত, চোয়াল আটসাট। রিসেপশনে বসা লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেল। দহনের মুখের ভাব দেখে সাহস হলো না। সে সোজা এগিয়ে গেল কনফারেন্স রুমের দিকে। ভেতরে গুরুত্বপূর্ণ মিটিং চলছে। টেবিল ঘিরে কয়েকজন বসা, প্রজেক্টর অন, আর মাঝখানে বসে রাশেদ তালুকদার গম্ভীর মুখে কিছু বোঝাচ্ছেন। দরজা হঠাৎ ধাক্কা দিয়ে খুলে গেল। সবাই চমকে তাকালো। দহন এক মুহূর্ত সময় নষ্ট না করে ভেতরে ঢুকে সরাসরি রাশেদের কাছে গেল। চোখে এমন এক দৃষ্টি যেটা দেখে কারো কথা বলার সাহস রইল না। রাশেদ কিছু বুঝে ওঠার আগেই দহন তার কলার শক্ত করে চেপে ধরল। দহন, কি করছো? সবাই দেখছে, ছাড়ো আমাকে। রাশেদ তালুকদারের কথাগুলো মুখ দিয়ে বের হলেও গলায় আত্মবিশ্বাসের চেয়ে ভয় বেশি ছিল। দহন কোনো উত্তর দিল না। তার শ্বাস ভারী, চোখ লালচে, রাগে থরথর করছে শরীর। সে এক প্রকার টেনে হিচড়ে রাশেদ তালুকদারকে কনফারেন্স রুম থেকে বের করে আনলো। রুমের ভেতরে থাকা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কেউ এগিয়ে এলো না, কেউ কিচ্ছু বলল না। যেন পরিস্থিতি বুঝে সবাই নীরব দর্শক হয়ে গেল। করিডোর পেরিয়ে, লিফট পেরিয়ে দহন তাকে নিয়ে সোজা পার্কিং লটে চলে এলো। রাশেদ তালুকদার হাঁপাতে হাঁপাতে বলছেন, দহন, তুমি পাগল হয়ে গেছো নাকি? কি হচ্ছে এসব? দহন তবুও চুপ। সেই গাড়ির দরজা খুলে প্রায় ঠেলে রাশেদকে ভেতরে বসিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে উঠে বসলো। চাবি খুঁড়তেই ইঞ্জিনের শব্দ উঠল। গাড়ি দ্রুত গতিতে পার্কিং লট ছেড়ে বেরিয়ে গেল। চারপাশে সব কিছু পেছনে পড়ে যেতে লাগলো। কিন্তু দহনের মাথার ভেতরের ঝড় একটু থামল না। সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থেমে যেতেই দহন রাশেদকে টেনে হিচড়ে ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকে সে রাশেদকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। মেঝের কোলাহল ছড়িয়ে পড়ল, কিন্তু দহনের চোখে তখন অদ্ভুত এক অন্ধকার, ভয়, রাগ আর এক গভীর ব্যক্তিগত ক্ষোভ। রাশেদ তালুকদার এতদিনে দহনের এমন রূপ খুব কম দেখেছে। প্রথমে ভয়ে অল্প হলেও নিজের মধ্যে শক্তি জোগালো। ধীরে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম ব্যবহার কেন করছো? দহন হঠাৎ চিৎকার করে দাঁড়িয়ে রইল, কণ্ঠে আগুন আর হৃদয়ে অস্থিরতা। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি আপনার জন্য। আপনি কিভাবে পারলেন আমার মাকে মারতে আর ওনার প্রতি মিথ্যাচার করে আমাকে থেকে দূরে সরাতে? আপনার কি মায়া দয়া কিছুই ছিল না? কথাগুলো ফুঁসে বের হলো। গোডাউনের হঠাৎ চাপা হয়ে গেল। মেঝের ঠান্ডা আর রাশেদের আতঙ্ক, দহনের অন্ধকার, ক্রোধ সব মিলিয়ে এক তীব্র উত্তেজনার ঝড় বয়ে গেল। রাশেদ দাঁড়িয়ে রইল, মুখ বেজায় শীতল হলেও কণ্ঠে আটসাট দৃঢ়তা আছে। সে জানে এই মুহূর্তে ভুল কোনো শব্দ বললে বিপদ গলায় ধরা দেবে। দহন একপাশে দাঁড়িয়ে, চোখে আগুন। মেঝেতে শোনা প্রতিটি শব্দ যেন তার ক্রোধকে আরও উন্মত্ত করছে। রাশেদ তালুকদার ঠোঁট কেঁপে বলল, কি বলছো? তোমার মা মারা গেছে? দহন হঠাৎ উচ্চ স্বরে হেসে উঠল। সেই হাসি গোডাউনের চারপাশে প্রতিধ্বনিত করতে লাগলো।
যেন কোনো অদ্ভুত আগুন চারপাশকে গিলে খাচ্ছে। হেসে হেসে দহন বলল, আপনি তো অভিনয়ে সেরা, ফিল্মে চাই। আপনাকে তো সুযোগ দেওয়া দরকার। আপনি অকাজের দরকার কি? আমি সত্যিই জানি না। দহন এক ঝটকায় ধমক দিল, চোখে আগুন। তাহলে আর কে মারবে ওনাকে? রাশেদ হাত তুলে শান্ত হওয়ার চেষ্টা করলো, কণ্ঠে স্থিরতা ধরে রাখার চেষ্টা করে বলল, আমি আমি কাল রাতেই বাড়ি ফিরিনি। দহন, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো কে মেরেছে। অযথা আমাকে ব্লেম দিচ্ছ। দহন হেসে থামল না, চোখ দুটো আছড়ে বের হয়ে আসছে রাগের আগুন। এক পা এগিয়ে এসে বলল, মানলাম আপনি মারেননি, কিন্তু আমার বাবাকে সেটা বলুন। রাশেদ তালুকদার কিছুক্ষণ চুপ করে দহনের চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি এড়িয়ে যাওয়ার মতো না। সেখানে অভিযোগ আছে, ঘৃণা আছে, আর আছে উত্তর না পাওয়া হাজার প্রশ্ন। অবশেষে রাশেদ ধীরে বলল, তুমি তো জানোই, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? আমি কিছুই জানি না। ছোটবেলায় আপনি আমার সাথে কি করেছেন, কি লুকিয়েছেন, আমি কনফিউজ। পরিষ্কার করে বলুন। রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন মুখের ভেতর বহুদিন জমে থাকা পাপের ধোঁয়া বেরিয়ে এলো সে নিঃশ্বাসে। ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমার বয়স তখন 5 মাস। একদিন কাজের সূত্রে আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। সেদিন প্রথম তোমার মাকে দেখি এক ঝলক। সেই এক ঝলকে যথেষ্ট ছিল, অদ্ভুত সুন্দর। পরে খোঁজ নিয়ে জানলাম তোমার মা বিবাহিত, এমনকি একটা বাচ্চাও আছে তুমি। তখন আমার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা ঢুকে যায়। দহন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত হয়ে সাদা হয়ে গেছে। আর রাশেদ কাপা গলায় বলল, আমি মনে মনে ঠিক করলাম তোমার বাবাকে সরিয়ে দেব, তারপর তোমার মাকে বিয়ে করব। কথাটা বলে রাশেদ মাথা নিচু করে ফেলল, যেন সে স্বীকারোক্তির ভার নিজেকে চূর্ণ করে দিচ্ছে। গোডাউনের বাতাস যেন থমকে গেল। দহন এক পা পিছিয়ে গেল, চোখে অবিশ্বাস, রাগ, ঘৃণা আর ভাঙা এক শূন্যতা। এই মানুষটা এতদিন যাকে বাবা বলে ডেকেছে, সেই মানুষ এমন পরিকল্পনা করেছিল। মাথার ভেতরে যেন সব শব্দ গুলিয়ে যাচ্ছে। দহনের বুকের ভেতর ধুকপুকানি এত জুড়ে উঠল, মনে হলো চারপাশেও সে শব্দ শোনা যাচ্ছে। রাশেদ তালুকদার কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন নিজের অতীতের অন্ধকারে ডুবে যাচ্ছিল। তারপর ধীরে ভারী কণ্ঠে আবার বলতে শুরু করলো, তারপর একদিন রাতে আমি লোক নিয়ে তোমাদের বাড়িতে হামলা করি। তোমার বাবাকে সামনে পাই। রাগে হিংসায় আমি ছুরি চালাই, পেটে আঘাত করি। ভেবেছিলাম ওর আঘাতেই সব শেষ। ভেবেছিলাম সে মারা গেছে। দহনের শ্বাস ভারী হয়ে উঠল, চোখের সামনে যেন রক্তাক্ত এক অজানা রাত ভেসে উঠছে। আর রাশেদ থামল না। তারপর তোমার মাকে জোর করে তুলে আনি, কিন্তু একটা জিনিস আমি পারিনি, তোমার মায়ের বুক থেকে তোমাকে আলাদা করতে পারিনি। তুমি তখন ছোট, সারাক্ষণ ওর বুকে আঁকড়ে ছিলে। ও তোমাকে ছাড়েনি। দহন চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। তাই বাধ্য হয়ে তোমাকেও সঙ্গে নিয়ে আসি। ভেবেছিলাম তোমাকেও রাখলে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর তাতেই তো আমার লাভ হয়েছে। তোমাকে অশ্রু বানিয়ে, তোমার মায়ের দুর্বলতা বানিয়ে আমি আমার কাজ হাসিল করেছি। কথাটা শেষ হতেই গোডাউনের যেন আরো অন্ধকার হয়ে উঠল। দহনের ভেতরে যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। এতদিনের সম্পর্ক, এতদিনের স্মৃতি, সব কিছু হঠাৎ বিষাক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে রাশেদের দিকে তাকালো, চোখ দুটো লাল, কিন্তু কণ্ঠ আশ্চর্য রকম শান্ত। তাহলে আমি শুধু একটা হাতিয়ার ছিলাম? আমার কখনোই তুমি একটু ভালোবাসনি? আমি কখনো কাউকে ভালোবাসিনি নিজেকে ছাড়া। এই একটুকু বাক্য যেন দহনের ভেতরের শেষ অবশিষ্ট সংযমটুকু ছিন্ন ভিন্ন করে দিল। দহনের চোখ অন্ধকার হয়ে গেল, কানে যেন আর কিছুই ঢুকছে না। শুধু শব্দটা ঘুরপাক খাচ্ছে, নিজেকে ছাড়া, নিজেকে ছাড়া। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা শুধু তার মায়ের জীবন নয়, তার শৈশব, তার পরিচয়, তার সমস্ত সত্য ছিনিয়ে নিয়েছে। আর এখন নির্বিকার মুখে স্বীকার করছে ভালোবাসা বলে কিছু তার জীবনে ছিল না। রাগ মাথায় উঠে গেল। পাশে পড়ে থাকা একটা কুড়ালের দিকে দহনের দৃষ্টি গেল। হাত যেন নিজের ইচ্ছায় এগিয়ে গেল। মুহূর্তটা ছিল খুব ছোট, কিন্তু তার ভেতরের ঝড় ছিল সীমাহীন। সে কুড়ালটা তুলে নিল। রাশেদ কিছু বুঝে ওঠার আগেই দহন সামনে এগিয়ে এলো, চোখে উন্মুক্ত আগুন। পরের মুহূর্তে ঘর ভরে উঠল এক তীব্র ভারী শব্দে। সব কিছু যেন থেমে গেল।
দহন স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর কোরালটা হাত থেকে পড়ে গেল মেঝেতে ঠক করে। তার বুক উঠছে নামছে দ্রুত, হাত কাঁপছে, চোখের দৃষ্টি ফাঁকা। ধীরে ধীরে সে মেঝেতে বসে পড়ল, যেন শরীর আর তাকে ধরে রাখতে পারছে না। রাশেদ তালুকদারের দেহ সামনে 2 খণ্ড হয়ে পড়ে আছে। দহন কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমাকে এভাবে অন্ধকারে রাখলেন কেন? আমার পরিচয় লুকিয়ে আমার জীবনটা এভাবে কেন শেষ করলেন? আমার জীবন তো এরকম হওয়ার কথা ছিল না। আমি তো শুধু একটা স্বাভাবিক জীবন চেয়েছিলাম। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। জঙ্গলের সে নির্জন বাড়িতে এখন শুধু এক মানুষের ভাঙা কান্না প্রতিধ্বনিত হচ্ছে। রাগের আগুন নিভে গেছে, পড়ে আছে শুধু ছাই, অনুতাপ আর শূন্যতা। দহন বুঝতে পারলো প্রতিশোধ হয়তো নেওয়া যায়, কিন্তু হারানো জীবন আর হারানো শৈশব কোনোদিন ফিরে আসে না। আর সেই মুহূর্তে সে প্রথমবার সত্যিকারের একা হয়ে গেল। রাত প্রায় 11টা। বাড়ির বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই দহনের মনে হলো আজ বাড়িটা যেন অচেনা। এত বড় বাড়ি, অথচ কোথাও কোনো শব্দ নেই, না কারো পায়ের আওয়াজ, না কারো কণ্ঠস্বর, শুধু নিস্তব্ধতা। ভারী চাপা শ্বাসরুদ্ধ এক নিস্তব্ধতা। দহনের বুকটা হু হু করে উঠল। মানি, বাবা নেই। এই বিশাল বাড়ির ভেতরে সে যেন একেবারে নিঃস্ব, শূন্য। নিজের জীবনে সে যেন অতিথি। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল সে। প্রতিটা ধাপ যেন আজ আরো ভারী। পা উঠছে, কিন্তু মনে হচ্ছে বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। রুমের দরজা আস্তে করে খুলতেই দেখল মেহরিন খাটের এক কোণে বসে আছে, 2 হাত মুঠো করে, চোখ দুটো দরজার দিকে স্থির। দহনকে দেখে সে হঠাৎ উঠে দাঁড়ালো। চোখে স্বস্তি আর উদ্বেগ একসাথে ঝলকে উঠল। কোনো কথা না বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু দহন 1 কদম 2 কদম পিছিয়ে গেল। মেহরিন থমকে দাঁড়িয়ে গেল। দহন একবারও তার দিকে ভালো করে তাকালো না। চোখ নিচু, মুখ শক্ত, যেন কোনো অনুভূতি প্রকাশ করার শক্তিও নেই। আর কিছু না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ হওয়ার শব্দটা রুমের নিস্তব্ধতাকে আরো ভারী করে দিল। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারছে দহন গভীরভাবে আঘাত পেয়েছে, এত গভীর যে কথায় প্রকাশ করা যায় না। তার চোখের ভেতর যে শূন্যতা ছিল, সেটা রাগের না, সেটা ভাঙা এক মানুষের। মেহরিন ধীরে ধীরে খাটে ফিরে বসলো, হাত দুটো জোরে ধরে বসে রইল। ওয়াশরুমের ভেতর থেকে পানির শব্দ আসছে, কিন্তু সেই শব্দের আড়ালে যেন আরো কিছু আছে, অকথিত যন্ত্রণা, চেপে রাখা কান্না। মেহরিন অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো দহন। ভেজা চুল, পরনে ট্রাউজার আর সাদা টি শার্ট। মুখটা ধোয়া, কিন্তু চোখের ভেতরের লালচে ক্লান্তি ধুয়ে যায়নি। সে একবারও মেহরিনের দিকে তাকালো না। নীরবে ড্রয়ার খুলে একটা সিগারেটের প্যাকেট বের করে আর লাইটার বের করে। তারপর ধীরে ধীরে ব্যালকনির দিকে চলে গেল। মেহরিন স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই মানুষটার এখন তাকে দরকার সবচেয়ে বেশি। এইভাবে কষ্ট চেপে রাখলে ভেতরটা আরও ভেঙে যাবে। এই ভাবনাগুলো বুকের ভেতর নিয়ে সে ধীরে ধীরে দহনের পেছনে গেল। ব্যালকনিতে গিয়ে দেখলো দহন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাতের আকাশ কালো, দূরে শহরের ক্ষীণ আলো জ্বলছে, ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু দহনের চোখে কোনো অনুভূতি নেই। সে ধীরে ধীরে ধোঁয়া ছাড়ছে। প্রতিটা টান যেন বুকের গভীর থেকে জমে থাকা যন্ত্রণা টেনে বের করতে চাইছে। মেহরিন পাশে গিয়ে দাঁড়ালো। দহন একবারও তাকালো না, যেন সে একা, এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা। মেহরিন নিচু নরম কণ্ঠে বলল, আপনি এভাবে চুপ করে থাকবেন না, এতে আপনার আরো কষ্ট হবে। দহন কোনো উত্তর দিল না, শুধু সিগারেটের আগুনটা অন্ধকারে লালচে হয়ে জ্বলল। মেহরিন আবারও বলল, সব ভেতরে চেপে রাখলে আপনি ভেঙে পড়বেন। প্রকাশ করুন, কান্না করুন, চিৎকার করুন, কিন্তু এভাবে নিজেকে বন্ধ করে রাখবেন না। যদি প্রকাশ করেন তাহলে নিজেকে হালকা লাগবে। এবার দহন ধীরে মাথা ঘুরে তাকালো।
চোখ দুটো লাল, ক্লান্ত, শূন্য। হালকা, যখন পুরো ভেতরটাই ফাঁকা হয়ে যায় তখন আর হালকা ভারী কিছু থাকে না। ডেইজি হানি। মেহেরিনের বুক কেঁপে উঠল। সে এক কদম এগিয়ে এলো। তারপর ও খুব আস্তে করে বলল, আপনি একা না, আমি আছি আপনার সাথে, আপনার পাশে। নিজেকে কখনোই একা মনে করবেন না। আমি সব সময় আপনার পাশে আছি আর থাকবো। রাতের বাতাস তাদের মাঝখানে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। দহনের হাতের সিগারেট ধীরে ধীরে শেষ হয়ে আসছে, ঠিক যেমন তার ভেতরের সব শক্তি, সব স্থিরতা, সব প্রতিরোধ। দহন তবু কিছু বলল না। তার চোখ আবারও দূরের অন্ধকারে স্থির হয়ে গেল, যেন শহরের আলো পেরিয়ে আরো গভীর কোনো শূন্যতার দিকে তাকিয়ে আছে। মেহরিনের বুকটা হালকা কেঁপে উঠল। সে আরেকটু কাছে আসলো দহনের, তারপর নিচু কণ্ঠে বলল, এভাবে চুপ করে থাকবেন না প্লিজ। কথা বলায় আপনাকে চুপ করে নয়, কথা বলায় মানায়। আপনি যখন চুপ করে থাকেন তখন আরো ভয় লাগে। দহন নিশ্চুপ। মেহরিন গলা সামলে আবার বলল, আমি জানি আপনি খুব কষ্টের মধ্যে আছেন, কিন্তু আমার থেকে কেন লুকাচ্ছেন? আমি কি আপনার কেউ না? তাহলে কি ধরে নিব আমরা আলাদা মানুষ? আমরা এখনো এক হতে পারিনি, আমাদের সম্পর্ক নড়বড়ে। শেষ কথাটা বলতে গিয়ে তার চোখ ভিজে উঠল। রাতের হাওয়া হঠাৎ আরো ঠান্ডা লাগতে শুরু করলো। দহন ধীরে ধীরে হাতে থাকা সিগারেট খানা মেঝেতে ফেলে পা দিয়ে চাপা দিল। ছোট্ট আগুনটা নিভে গেল, কিন্তু তার চোখে অন্য এক আগুন জ্বলে উঠল। তারপর সে হঠাৎ করেই ঘুরে দাঁড়ালো, মেহেরিনের দিকে তাকালো গভীরভাবে, এবার প্রথমবারের মতো পুরো মন দিয়ে। তারপর এক ঝটকায় এগিয়ে এসে মেহেরিনের দুই হাত নিজের দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। সেই ধরায় স্পর্শে রাগ নেই, আছে আতঙ্ক, আছে হারানোর ভয়। দহন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার কপাল ঠেকল মেহরিনের কপালে। রাতের বাতাসে মেহরিনের চুল উঠছে, আর দহনের শ্বাস ভারী হয়ে এসে মিশছে তার গালে। হঠাৎ খুব নিচু ভাঙা কণ্ঠে দহন বলল, আমি যদি এই বাড়ির ছেলে না হই তাহলে কি তুই আমাকে ছেড়ে যাবি ডেইজি হানি? কথাটা বলার সময় তার কণ্ঠে এমন এক ভয় ছিল যেন সে ইতিমধ্যে সব হারিয়েছে, এখন শুধু এই একজন মানুষকে আঁকড়ে ধরে বেঁচে আছে। মেহেরিন একটু সরে এসে তার চোখের দিকে তাকালো। চোখ দুটো লাল, ক্লান্ত, কিন্তু ভেতরে একটা শিশু সুলভ আতঙ্ক। মেহেরিন ধীরে বলল, আপনি যেমনই হন না কেন, আমি আপনার সাথেই থাকবো। আপনার পরিচয় দিয়ে আমি কি করব? আমার তো আপনার সাথে বিয়ে হয়েছে। আপনি মানুষটা কেমন এটাই আমার জানা দরকার। আপনি কোথায় জন্মেছেন, কোন বাড়ির ছেলে, এর সব দিয়ে আমার কি হবে? আমি আপনার পাশে আছি স্ত্রী হিসেবে। নাম, পরিচয়, রক্ত এসব দিয়ে তো সম্পর্ক টেকে না। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে। দহনের বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। সে ধীরে বলল, তবু তোর জানা দরকার সব কিছু। মেহেরিন ধীরে দহনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল না, বরং আরো নরমভাবে আঁকড়ে ধরে মৃদু স্বরে বলল, আপনি আগে বসুন না। বলে দহনকে টেনে ব্যালকনির দোলনায় বসালো। দোলনাটা হালকা শব্দ করে দোলে উঠল। তারপর মেহরিন নিজেও তার পাশে এসে বসলো। দুজনের কাঁধ ছুঁয়ে আছে, কিন্তু মাঝখানে জমে থাকা ভারী কথাগুলো এখনো অমীমাংসিত। মেহরিন গভীর শ্বাস নিয়ে বলল, এবার বলুন। দহন কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন শব্দগুলো গুছিয়ে নিতে সময় লাগছে। তারপর খুব ধীরে থেমে থেমে সে সব খুলে বলতে শুরু করলো। তার শৈশবের লুকানো সত্য, রাশেদের স্বীকারোক্তি, মায়ের অতীত, রক্তের সম্পর্কের ভাঙন, আর নিজের হাতের করা সেই ভয়ঙ্কর কাজ। প্রতিটা কথা যেন বুক চিরে বের হচ্ছে। কণ্ঠ কখনো ভারী হয়ে আসছে, কখনো শুকিয়ে যাচ্ছে, মাঝে মাঝে এসে থেমে যাচ্ছে, যেন নিজের বলা কথাই শ্বাস আটকে যাচ্ছে। মেহরিন একটাও কথা না বলে শুনছে। তার চোখে জল জমেছে, কিন্তু সে বাধা দিচ্ছে না। এই মানুষটারা আজ সব উগরে দেওয়ার দরকার। শেষে দহনের কণ্ঠ ভেঙে এলো। আমি জানি না আমার জীবনটা এখন কোথায় দাঁড়িয়ে আছে। নীরবতা নেমে এলো। দোলনাটা আস্তে আস্তে দুলছে। রাতের বাতাস ঠান্ডা, কিন্তু তাদের দুজনের শ্বাস গরম। মেহরিন ধীরে দহনের হাত নিজের দুই হাতে নিল। তার আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে আছে। তারপর সে স্পষ্ট স্বরে বলল, আপনার এখানে কোনো দোষ নেই। আপনাকে তো
বলির পাঠা বানানো হয়েছিল। ছোট্ট একটা বাচ্চাকে ব্যবহার করে বড়দের স্বার্থ হাসিল করা হয়েছে। এটা আপনার কি দোষ? আপনি কিভাবে ভাবলেন এসবের জন্য আমি আপনাকে ছেড়ে যাব? আপনি কি খারাপ মানুষ? আপনি কি ইচ্ছে করে এসব করেছেন? আর আপনি চাইলেই নতুন ভালো জীবন যাপন শুরু করতে পারেন। দহন বিষণ্ণ এক হাসি দিল। সেই হাসিতে ক্লান্তি আছে, পরাজয় আছে, আর আছে নিজের উপর গভীর অবিশ্বাস। তারপর ধীরে আওড়ালো, আমি চাইলেই নর্মালভাবে জীবনযাপন করতে পারি না ডেইজি হানি। আমি অন্ধকারে ডুবে আছি। সেখান থেকে বের হতে চাওয়া মানেই মৃত্যু। তার কণ্ঠে অতিরঞ্জন নেই, আছে বাস্তবের কঠিন ভার। সে জানে তার চারপাশে জট পাকানো সত্য, অপরাধ, প্রতিশোধ, এসব থেকে সরে আসা এত সহজ না। মেহেরিন চুপ করে শুনল, প্রতিবাদ করলো না এবার, শুধু তার দিকে তাকিয়ে রইল। একজন মানুষের দিকে যে নিজেকে অন্ধকারের সঙ্গে বেঁধে ফেলেছে। হঠাৎ দহন নিচু স্বরে বলল, তোমার উরুতে একটু শুয়ে থাকি? প্রশ্নটা ছিল অনুমতির, আশ্রয়ের, ভরসার। মেহেরিন নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। দহন এক সেকেন্ড সময় নষ্ট করলো না, ধীরে শরীর নামিয়ে তার উরুর উপর মাথা রাখলো। তারপর মুখটা গুজে দিল মেহরিনের প্যাটের কাছে, যেন কোনো ঝড়ের ভেতর থেকে আশ্রয় খুঁজে পাওয়া শিশু। তার গরম নিঃশ্বাস কাপড় ভেদ করে মেহরিনের ত্বকে এসে লাগলো। হঠাৎ মেহরিনের ছোট্ট দেহটা কেঁপে উঠল, কিন্তু সেটা অস্বস্তিতে নয়, বরং হঠাৎ এসে পড়া আবেগের ভারে। দহন চোখ বন্ধ করে ফেলেছে। তার দুই হাত ধীরে মেহরিনের দুই পাশে স্থির হলো। শক্ত মানুষটার ভেতরে এই মুহূর্তে যে ক্লান্ত বিধ্বস্ত মানুষটা লুকিয়ে আছে, সে আজ প্রথমবার মাথা রাখার জায়গা পেয়েছে। মেহরিন ধীরে ধীরে দহনের চুলের ভেতর আঙ্গুল চালাতে লাগলো। তার স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, শুধু স্নেহ, শুধু আশ্বাস। তারপর নরম কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এখন হয়তো সব এলোমেলো লাগছে, কিন্তু সময়ের সাথে সব গুছিয়ে যাবে। যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দহন চোখ বন্ধ রেখেই শুনছিল। তার বুকের ভেতরটা এখনো ভারী, কিন্তু মেহরিনের কণ্ঠ যেন সেই ভারের উপর ধীরে ধীরে তুলোর মতো নরম কিছু বিছিয়ে দিচ্ছে। হঠাৎ দহন মেহরিনের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল, এমনভাবে যেন ভয় পাচ্ছে ছেড়ে দিলে হারিয়ে যাবে। তার কণ্ঠ ভেঙে এলো, আমি এতিম হয়ে গেছি, আমার কেউ নেই ডেইজি হানি। তুই আমাকে ছেড়ে যাস না, তাহলে আমার আর কেউ থাকবে না। আমি পুরোপুরি একা হয়ে যাব। এই প্রথমবার তার কণ্ঠে সেই শক্ত দহনের বদলে একটা অসহায় শিশুর সুর ফুটে উঠল, যে সব হারিয়ে এখন সে আশ্রয়টুকু আঁকড়ে আছে। মেহরিনের চোখ ভিজে উঠল। মেহরিন নিচু হয়ে দহনের মাথার পাশে গাল ছুঁয়ে বলল, আপনি এতিম কে বললো? আমি আছি না? আমি কি আপনার কেউ না? মনে রাখবেন, আপনার স্ত্রী সবসময় আপনার পাশে থাকবে, যে কোনো পরিস্থিতিতে, সুখে দুঃখে, আলোতে অন্ধকারে। নিজেকে কখনো একা ভাববেন না। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, আমি আপনাকে ছাড়ছি না। আপনি আমাকে যদি ছেড়ে দিতেও চান, তবু আমি আপনাকে শক্ত করে ধরে রাখব, যাতে আমাকে আপনার জীবন থেকে সরাতে না পারেন। বুঝেছেন? এই কথাগুলো দহনের বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করলো, কিন্তু সে আঘাত ব্যথার না, বরং বাঁচার। তারপর দহন ধীরে, কাঁপা কিন্তু নিশ্চিত কণ্ঠে বলল, আমি কখনোই এরকম কিছু করব না ডেইজি হানি, কারণ তুমি আমার নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়া কি বাঁচা যায়? মেহরিনের ঠোঁট কেঁপে উঠল, চোখের কোণে জমে থাকা জল এবার আর আটকাতে পারল না। মেহরিন ধীরে ঝুঁকে দহনের কপালে একটা দীর্ঘ স্থির চুমু দিল। চুমুটায় ছিল আশ্বাস, ছিল ভালোবাসা, ছিল নীরব প্রতিজ্ঞা। তারপর নরম স্বরে বলল, আচ্ছা, এখন একটু ঘুমান। ঘুমালে একটু ভালো লাগবে, মাথাটা একটু শান্ত হবে। দহন তার দিকে তাকিয়ে রইল, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতরে এক অদ্ভুত শিশু সুলভ নির্ভরতা। হঠাৎ খুব নিচু স্বরে বলল, আমাকে ছেড়ে যাবি না, প্রমিস কর। মেহেরিন অবাক হয়ে তাকালো, তারপর হালকা হেসে বলল, আপনি যে একদম বাচ্চাদের মতো করছেন জানেন। যাই করি তুই প্রমিস কর। এইবার তার কণ্ঠে জেদ নেই, আছে ভয়। এমন ভয় যে মানুষ একবার সব হারিয়েছে, সে আবার হারানোর সম্ভাবনাও সহ্য করতে পারে না। মেহেরিনের হাসি মিলিয়ে গেল। সে ধীরে দহনের মুখ দু হাতে ধরে বলল, আচ্ছা, প্রমিস করছি, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে কখনোই কোনো দিন যাব না।
কথাগুলো সে মজা করে বললেও কণ্ঠে ছিল অটল নিশ্চয়তা। দহন ধীরে ধীরে চোখ বন্ধ করলো, যেন এই একটা বাক্য তার বুকের ভেতরে জমে থাকা ঝড়কে একটু শান্ত করে দিল। মেহরিন দোলনায় হেলান দিয়ে বসে রইল আর দহনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তার আঙ্গুলগুলো ধীরে ধীরে দহনের চুলে ঘুরে বেড়াচ্ছে, একটা ছন্দে, একটা মমতায়। দহনের শ্বাস ধীরে ধীরে ভারী থেকে নিয়মিত হয়ে এলো। রাতের আকাশে চাঁদ আধু মেঘে ঢাকা, ব্যালকনির বাতাসে হালকা শীত, কিন্তু তাদের দুজনের মাঝখানে উষ্ণতা। একজন মানুষ অবশেষে ঘুমিয়ে পড়েছে, অন্ধকার, অপরাধবোধ, হারানোর যন্ত্রণা নিয়ে। আর আরেকজন মানুষ জেগে আছে তার পাহারায়, কারণ কখনো কখনো ভালোবাসা মানে শুধু শক্ত করে ধরে রাখা না, ভালোবাসা মানে কারো ঘুমের নিরাপত্তা হয়ে থাকা। সেদিনের সেই দীর্ঘ রাতের পর কেটে গেছে 1 মাস। সময়ের অদ্ভুত এক ক্ষমতা আছে, সে গভীর ক্ষত পুরোপুরি সারায় না, কিন্তু তার উপর নতুন আলো ফেলতে শুরু করে। এখন বসন্তকাল, শীতের কুয়াশা সরেছে, বাতাসে আর সেই কাঁপুনি ধরানো ঠান্ডা নেই, তার বদলে আছে নরম হালকা উষ্ণতা, যেন রোদটাও আজকাল একটু মমতা নিয়ে গায়ে পড়ে। গাছের ডালে ডালে নতুন পাতা গজেছে, সেই পাতাগুলো কচি সবুজ স্বচ্ছ কোমল, জীবনের মতোই নতুন। পুরনো শুকনো পাতাগুলো ঝরে গিয়ে জায়গা করে দিয়েছে নতুন কিছুকে। রাস্তার ধারে কৃষ্ণচূড়া রং ছড়াতে শুরু করেছে, আগুন রঙা ফুলে লাল ভরে উঠেছে। কোথাও শিমুলের রক্তিম ছোঁয়া, কোথাও পলাশের দীপ্ত কমলা। মনে হয় প্রকৃতি যেন নিজেই নিজের ক্যানভাসে রং ঢেলে দিয়েছে। চারপাশে এক ধরনের উচ্ছ্বাস, হালকা বাতাস বয়ে যায়, চুল উড়িয়ে দেয়, উড়না দোলায় মনেও এক অদ্ভুত নরম অনুভূতি এনে দেয়। মাঝে মধ্যে আকাশে কালো মেঘ জমে, কালবৈশাখীর আগমনী ইঙ্গিত। দূরে কোথাও বিদ্যুতের রেখা দেখা যায়, তারপর আবার রোদ ফুটে ওঠে। ভোরবেলা কোকিলের ডাক শোনা যায়, সেই ডাক যেন বসন্তের আনুষ্ঠানিক ঘোষণা। গাছে গাছে পাখিরা ফিরে এসেছে, প্রজাপতিগুলো রঙিন ডানায় ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে। প্রকৃতি যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বাঁচতে শুরু করেছে। পহেলা ফাল্গুনের দিনে শহর যেন আরও রঙিন হয়ে ওঠে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, পার্কের রাস্তায়, সব জায়গায় হলুদ কমলা লাল রঙের পোশাক, মেয়েদের চুলে গাঁথা গাঁদা বা কৃষ্ণচূড়ার ফুল, ছেলেদের পাঞ্জাবিতে বসন্তের ছাপ, হাসি, গান, আবৃত্তি, উৎসবের আমেজ, সব মিলিয়ে এক প্রাণচঞ্চল সময়। যেন প্রকৃতি নিজেই বলে দিচ্ছে, অন্ধকার যত গভীরই হোক, তারপরেই আসে নতুন ঋতু। বসন্ত মানেই শুধু ফুল ফোটা না, বসন্ত মানেই নতুন শুরু। আর এই নতুন ঋতুর আলোই কিছু মানুষের জীবনেও ধীরে ধীরে গজাতে শুরু করেছে নতুন পাতা। আর মাত্র 15 দিন, তারপরে শুরু হবে এইচএসসি ফাইনাল পরীক্ষা। মেহরিন আর আবিরার মুখে এখন আগের মতো হাসি নেই, দুজনেই চিন্তায় ডুবে আছে। এতদিনের পড়াশোনা, এতগুলো সিলেবাস, নোট, মডেল টেস্ট, সব কিছু হঠাৎ করে খুব ভারী মনে হচ্ছে। আজ ক্লাস শেষ করে তারা একসাথে কলেজ থেকে বের হলো। দুপুর, সূর্য একদম মাথার উপর, আকাশে মেঘ নেই, রোদটা তীব্র হয়ে কপালে এসে পড়ছে। রাতে এখনও হালকা ঠান্ডা থাকে, কিন্তু দিনে গরম যেন একেবারে ঝাঁঝালো হয়ে উঠেছে। বাতাসও গরম, যেন ধুলো মেশানো উষ্ণ নিঃশ্বাস। কলেজ গেট পেরোতেই মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে আওড়ালো, ভাই, আমি তো তেমন পড়িনি, কি পরীক্ষা দিব বল? আবিরার সাথে সাথে মুখ বাঁকিয়ে বলে উঠল, এই ডায়লগটা তুই গত সারা বছর ধরে দিস। সারা বছর বলিস পড়িনি, তারপর পরীক্ষার নাম্বার ঠিকই বেশি পাস। আরে না দোস্ত, এবার সত্যি পড়িনি, মাথায় কিছুই ঢুকছে না, এত টেনশন লাগে যে বই খুললেই মাথা ঘোরে। রোদে দাঁড়িয়ে থেকেও তার কণ্ঠে হালকা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আবিরা ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। তুই না পড়লে আমি তো শেষ। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও এসব বলিস না। দুজন হাঁটতে হাঁটতে হাসতে লাগলো। কলেজের বাইরে রাস্তায় ছাত্রছাত্রীদের ভিড়, কেউ আইসক্রিম কিনছে, কেউ ফুচকার দোকানে দাঁড়িয়ে। দূরে গাছের ছায়ায় কয়েকজন দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। মেহরিন একটু থেমে আকাশের দিকে তাকালো, তীব্র রোদে চোখ ছোট হয়ে গেল। তারপর বলল, জীবনটা কেমন জানিস, একদিকে এত কিছু আর একদিকে পরীক্ষা। পরীক্ষা তো জীবনেরই অংশ, আগে এটা শেষ হোক, তারপর যত চিন্তা করার করবি।
কথা বলতে বলতে তারা কলেজের গেট পুরোপুরি পেরিয়ে রাস্তায় চলে এলো। কলেজ গেটের ঠিক সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার নেমে গেটের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরার জন্য এসেছে। রোদ এতটাই তীব্র যে রাস্তায় তাকালে চোখ ঝলসে যায়। বেশ ঢালা রাস্তার উপর তাপ দপদপ করে উঠছে, বাতাসে গরমের ঝাঁজ। মেহরিন ব্যাগটা কাঁধে সরিয়ে বলল, আবিরা, তুই চলে যা, আমি দাঁড়িয়ে আছি। আজকে তোর ভাই আমাকে নিতে আসবে বলেছে। আবিরা ভ্রুকুচকে তাকালো, তারপর উদ্বিগ্ন স্বরে বলল, এই দুপুরে তোকে একা রেখে যাব? মাথা খারাপ নাকি? আরে তুই তো ক্লাসেই বলছিলি মাথা ঘুরছে। এখন যদি এই রোদে দাঁড়িয়ে থাকিস তাহলে তো আরো খারাপ হবে। রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে একদম সুস্থ হয়ে যাবে। তবুও তোকে রেখে। কথাখানা শেষ করার আগেই মেহরিন প্রায় ধমকে উঠল। আরে বাবা, আমি কি ছোট বাচ্চা? তুই আগে বাসায় যা, আমি দাঁড়িয়ে আছি, তোর ভাই তো আসবেই। আবিরা এখনও একটু ইতস্তত করছিল, কিন্তু মেহরিন আর সুযোগ দিল না। হাত ধরে প্রায় জোর করে তাকে গাড়ির দিকে টেনে নিয়ে গেল। ড্রাইভার দরজা খুলে দিল। মেহরিন চোখ রাঙিয়ে বলল, যা গিয়ে আরামে এসি গাড়িতে বস। আবিরা গাড়িতে উঠে জানালা নামিয়ে বলল, দেখ, যদি দরকার হয় আমাকে ফোন দিবি কিন্তু। জি ম্যাডাম। গাড়িটা ধীরে ধীরে গেট ছেড়ে চলে গেল। গাড়ির ধুলো হালকা উড়ে থেমে গেল। চারপাশের তীব্র রোদ যেন আবার পুরোটা দখল করে নিল। মেহরিন চারদিকে তাকালো। কলেজের ভিড় একটু কমে এসেছে। বেশিরভাগ ছাত্রছাত্রী চলে গেছে। সে রাস্তার পাশে একটা বড় গাছের ছায়ার দিকে গিয়ে দাঁড়ালো। ছায়াটা পুরোপুরি ঠান্ডা না হলেও সরাসরি রোদের চেয়ে অনেক স্বস্তির। ব্যাগ থেকে ফোন বের করে সময় দেখলো। দুপুর গড়াচ্ছে। হালকা বাতাস এলেও কচি পাতাগুলো দুলে উঠল। দূরে কোথাও কোকিল ডাকছে। মেহরিন গভীর শ্বাস নিল। 20 মিনিট কেটে গেছে। মেহরিন আরেকবার ফোনের স্ক্রিন জ্বালালো। সময় যেন আজ ইচ্ছে করে ধীরে চলছে। দহন এখনো এলো না। ভ্রু কুচকে চারপাশে তাকালো সে। কলেজ গেট প্রায় ফাঁকা। দু একটা রিক্সা দূরে দাঁড়িয়ে, আর রাস্তার উপরে চায়ের দোকানটাও আধ খোলা। রোদটা একটু আগেও মাথার উপর জ্বলছিল, কিন্তু এখন তার তেজ কমে এসেছে। আকাশে হঠাৎ করে মেঘ জমেছে। বসন্তের আকাশ কখন যে কি করে তার ঠিক নেই। মেহরিন নিচু স্বরে বলল, এই হলো বসন্তকালের জ্বালা, এই রোদ, এই বৃষ্টি। গাছের পাতাগুলো হঠাৎ জোরে দুলে উঠল। হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝিরঝিরে বৃষ্টি নামবে। সে একবার ভাবলো ফোন দেবে দহনকে। এত দেরি করছে কেন? মনে মনে গজগজ করলো, কিন্তু আঙ্গুলটা কল বাটনের উপর গিয়েও থেমে গেল। না থাক, হয়তো পথে আছে, অকারণে বিরক্ত করব না। ঠিক তখনই হঠাৎ একটা বাইকের শব্দ কানে এলো খুব কাছে। একটা কালো বাইকের সে ঠিক তার সামনে ব্রেক কষে থামলো। এত হঠাৎ করে যে মেহরিন চমকে উঠল। হেলমেট পরা একজন লোক। মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো ভিসরের আড়ালে অস্পষ্ট ছায়া। মেহরিন ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেছে। চারপাশে তাকালো, রাস্তা প্রায় খালি। তার কণ্ঠে বিরক্তি আর ভয়ের মিশ্র সুর। আরে ভাই, প্রবলেম কি? দেখে বাইক চালাতে পারেন না? লোকটা ধীরে ধীরে হেলমেট খুলল। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। চুলগুলো এলোমেলো করে হালকা ঝাঁকিয়ে যখন মুখটা পুরোটা দেখা গেল, মেহরিনের বুকের ভেতরটা হঠাৎ হিম হয়ে গেল। মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। ও নিচু প্রায় ফিসফিস কণ্ঠে সে উচ্চারণ করলো, আয়ান। আয়ন ঠোঁট বাঁকিয়ে মুচকে হাসলো। সে চেনা গা জ্বালানো হাসি। তারপর নোংরা কণ্ঠে বলল, একদম ঠিক ধরেছো ডার্লিং। ডার্লিং শব্দটা যেন কানে গরম শিশার মতো ঢুকে গেল। মেহরিন মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ালো। ভয়টা সরে গিয়ে জায়গা নিল তীব্র ঘৃণা। তারপর তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো, তুমি এখানে কি করছো? আমি বলেছিলাম না আমার সামনে আর কখনোই আসবে না? তোমাকে দেখলেই আমার ঘৃণা হয়। আয়ন বাইকের সিটে হেলান দিয়ে দাঁড়ালো। একটু লজ্জা নেই তার চোখে, বরং একরকম খেলার ছলে তাকিয়ে আছে। তারপর মিথ্যা আহত হওয়ার ভান ধরে বলল, ডার্লিং ওইভাবে বলে না, দিলে লাগে। এই তুমি একদিন আমাকে কত কত ভালোবাসার কথা বলতে, ভুলে গেলে? মেহরিনের চোখ রাগে লাল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, তখন তো আর তোমার জানোয়ারের রূপটা জানতাম না। শব্দগুলো ছুরি হয়ে বের হলো। আয়নের হাসিটা এক মুহূর্তের জন্য
থেমে গেলেও সে আবারও নিজেকে সামলে নিল। তারপর হেসে বলল, জানোয়ার, তাহলে তোমাকে আজকে জানোয়ার রূপটাও দেখাবো। বলে আয়ন এগোতে লাগলো মেহেরিনের দিকে। মেহরিন তা দেখে পিছিয়ে যাচ্ছিল, এক কদম, দু কদম। তার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন চারপাশের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। পেছনে যেতে যেতে সে হাত তুলে থামার ইশারা করলো। স্টপ আয়ন, একদম আমার কাছে আসবে না। দহন জানতে পারলে তোমাকে ছাড়বে না, মেরেই ফেলবে। আয়ন হেসে উঠল, একটা খোঁচা মারা অবজ্ঞার হাসি। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, ও তাই নাকি? তোমার সেই দহন সম্পর্কে তো তোমার মামা হয়, তাই না? নাকি এখন সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে? কথাটা শেষ হওয়ার আগেই সে হঠাৎ করে মেহরিনের কবজি শক্ত করে চেপে ধরল। তারপর ভারী কণ্ঠে ঝুঁকে ফিসফিস করে বলল, আচ্ছা ডার্লিং, আমার থেকে ওই দহন বেশি তোমাকে সুখ দেয়, যার জন্য আমাকে এভাবে অ্যাভয়েড করছো। তুমি চিন্তা করো না, আমার আর পারফরম্যান্স অনেক ভালো। দেখো, ওই দহনের থেকে বেশি সুখ দিব। মুহূর্তে মেহেরিনের চোখে আগুন জ্বলে উঠল। ব্যথায় তার কবজি লাল হয়ে উঠছে। তবু সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল। আমাকে ছাড় জানোয়ার, তোর লজ্জা করে না এসব নোংরা কথা বলতে? আয়ন আরও শক্ত করে ধরতেই সে ঝাঁকুনি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। পর মুহূর্তেই আবারও মেহরিন এবার তীব্র ঘৃণায় বলে উঠল, ও লজ্জা? তোর তো লজ্জা বলে কিছু নেই। যে ছেলে প্রতি রাতে মেয়ে পাল্টায়, তার মুখে আবার ভালোবাসার কথা। আয়নের চোখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল, চোয়াল শক্ত। মাইন্ড ইউর ওয়ার্ডস মেরিন। বৃষ্টি হঠাৎই ঝাঁপিয়ে নামলো। মুহূর্তের মধ্যে দুজনেই ভিজে একাকার। মেহরিনের ওড়না কাঁধ থেকে সরে গিয়ে গায়ে লেপ্টে আছে। চুল ভিজে চোখ মুখ ঢেকে দিচ্ছে। রাস্তাটা ফাঁকা, কেউ নেই, কোনো শব্দ নেই। শুধু টিনের ছাউনি আর গাছের পাতায় বৃষ্টির ঝমঝম আওয়াজ। চারপাশের এই নির্জনতা মেহরিনকে আরও অস্থির করে তুলল। সে আবারও হাত ছাড়াতে চেষ্টা করে আতঙ্কিত কণ্ঠে বলল, ছাড় বলছি। কিন্তু আয়নের আঙ্গুলের চাপ আরও শক্ত হলো। ঠিক তখনই দূর থেকে হেডলাইটের আলো কেটে এলো বৃষ্টির পর্দা ভেদ করে। একটা কালো গাড়ি সে ঠিক তাদের সামনে ব্রেক কষে থামল। চাকার ঘর্ষণে পানি ছিটকে উঠল। গাড়ির দরজা খুলে ধীরে কিন্তু ভারী পদক্ষেপে নেমে এলো দহন। বৃষ্টির ফোঁটা তার কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। চোখ দুটো তীক্ষ্ণ, আগুনের মতো জ্বলছে। মেহরিনের বুকের ভেতর ধক করে উঠল। স্বস্তি নাকি আরো বড় ঝড়ের আগমনের সংকেত? সে মরিয়া হয়ে আবারও হাত ছাড়াতে চাইল, কিন্তু অয়ন ছাড়ল না। বরং দহনকে দেখে ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসল। তারপর আয়ন তার ছেলের সুরে বলল, রে, আমার মাল তো আমি খাওয়ার আগেই তুই খেয়ে নিলি। শব্দগুলো বাতাসে ছুরি হয়ে ছড়িয়ে পড়ল। মেহরিনের চোখে অপমানের আগুন জ্বলে উঠল। দহন এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল। প্রথমে মেহরিনের লাল হয়ে ওঠা কবজির দিকে, তারপর আয়নের হাতের দিকে, তারপর ধীরে ধীরে মুখ তুলল। সে দৃষ্টি দেখে আয়নের হাসি সামান্য থমকে গেল। বৃষ্টি যেন আরো জোরে নামতে লাগলো। দহন এক পা দু পা এগিয়ে যেয়ে ঝাটকা মেরে আয়নের হাত থেকে মেহরিনের কবজি ছাড়িয়ে নিল। মেহরিন হোঁচট খেয়ে দহনের দিকে সরে এলো। আর ঠিক পরের মুহূর্তেই দহনের মুঠো শক্ত হলো। একটা সোজা ঘষে গিয়ে পড়ল আয়নের নাক বরাবর। ঠাস শব্দটা বৃষ্টির শব্দকেও ছাপিয়ে গেল। আয়ন পিছিয়ে গিয়ে রাস্তার ভেজা পানিতে পড়ে যেতে যেতে সামনে নিল নিজেকে। তার নাক থেকে রক্ত মিশে গেল বৃষ্টির পানিতে। মেহরিন স্তব্ধ। দহনের বুক ওঠানামা করছে দ্রুত। চোখে ঝড়। বৃষ্টির ফোঁটা তার মুখ বেয়ে নামছে, কিন্তু সে ঠান্ডা পানি তার ভেতরের আগুনকে একটু নিভাতে পারছে না। বসন্তের এই আকস্মিক বৃষ্টি আজ শুধু আকাশেই নয়, তাদের জীবনেও এক নতুন ঝড়ের সূচনা করে। দহনকে আয়ান আগেই চিনত। মেহরিনের মুখে বহুবার তার নাম শুনেছে সে। আয়ান যখন মেহরিনের দিকে তাকালো, মেহরিন অজান্তেই দহনের পেছনে সরে গেল। তার আঙুলগুলো দহনের কোটের পেছনের অংশ আঁকড়ে ধরল। বৃষ্টিতে ভেজা শরীর কাঁপছে। আয়ন সেটা দেখে বাঁকা হেসে বলে উঠল, আরে ডার্লিং, ওইভাবে লুকাচ্ছ কেন? বৃষ্টিতে তো সব কিছু আরো স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার শরীরের পাকগুলো খুব ভালো লাগছে কিন্তু।
কথাগুলো বাতাসে বেশ ছড়ে দিল। মেহরিনের মুখ অপমানে সাদা হয়ে গেল। সে আরো শক্ত করে দহনের পেছনে লুকিয়ে গেল। দহনের চোয়াল শক্ত হয়ে উঠল, কানের পাশের শিরাগুলো ফুলে উঠছে স্পষ্ট। এক মুহূর্ত দেরি না করে সে নিজের ওভারকোট খুলে মেহরিনের কাঁধে জড়িয়ে দিল। ভেজা শরীর ঢেকে দিল পুরোটা। তারপর নরম কিন্তু দৃঢ় গলায় বলল, গাড়িতে গিয়ে বসো। মেহরিন এবার তার দিকে তাকালো, চোখে ভরসা, ভয় আর অশ্রুর মিশ্র ছায়া। দহন দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। দরজা বন্ধ করার সময় তার হাতটা 1 সেকেন্ড বেশি সময় ধরে রাখলো, নিঃশব্দ আশ্বাসের মতো। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। এবার সামনে শুধু আয়ান। বৃষ্টি আরো জোরে পড়ছে। রাস্তার উপর পানির স্তর জমে গেছে। দহন এক পা এগোতেই আয়ন আচমকা ঝাঁপিয়ে এসে তার মুখে একটা ঘুষি বসিয়ে দিল। অপ্রস্তুত ছিল দহন। আঘাতে সে 2 কদম পিছিয়ে গেল। ঠোঁটের কোণ ফেটে রক্তের স্বাদ পেল। আয়ন হাঁপাতে হাঁপাতে বলল, হিরো সাজার চেষ্টা করিস না, ও আগে আমার ছিল। দহন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এখন আর শুধু রাগ নেই, আছে ভয়ঙ্কর স্থিরতা। বৃষ্টি তার মুখ বেয়ে নামছে, কিন্তু চোখের আগুন নিভছে না। সে জিভ দিয়ে ঠোঁটের রক্ত ছুঁয়ে নিল, তারপর মুঠো শক্ত করল। তারপর নিচু ভারী কণ্ঠে বলল, ছিল, এখন নয়। ওতে কতক্ষণ? বৃষ্টির শব্দ যেন হঠাৎ আরো ভারী হয়ে উঠল। দহন আর 1 সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারল না। 2 কদম এগিয়ে একটা প্রবল ঘুষি দিয়ে সোজা গিয়ে লাগলো আয়নের মুখে। আয়ন প্রস্তুত ছিল না। আঘাতে সে পেছনে ছিটকে গিয়ে ভেজা রাস্তায় ধপ করে পড়ে গেল। চারদিকে পানি ছিটকে উঠল, আকাশে বজ্র চমকালো। বৃষ্টি এখন ঝমঝমিয়ে নামছে, বাতাসও দমকা হয়ে উঠেছে। আয়ন উঠতে চেষ্টা করলো, কোনোই ভর দিয়ে শরীর তুলতে না তুলতেই দহন ঝাঁপে পড়লো তার উপর। এক মুহূর্তে সে আয়নের বুকের উপর চেপে বসলো। তারপর শুরু হলো এলো পাতারি খুশি। 1টা 2টা 3টা। প্রতিটা খুশিতে জমে থাকা রাগ, অপমান, ঘৃণা সব উগরে দিচ্ছে যেন। আয়ন হাত তুলে প্রতিরোধ করতে চাইলো, কিন্তু দহনের শক্তি আর ক্রোধের সামনে সে টিকতে পারল না। প্রতিটা শব্দের সাথে আরেকটা আঘাত। বৃষ্টি তাদের দুজনকেই ধুয়ে দিচ্ছে, কিন্তু সেই পানির সাথে মিশে যাচ্ছে লাল রক্ত। আয়নের মুখ রক্তাক্ত, ফুলে গেছে, নাক, গাল চেনার উপায় প্রায় নেই। সে দুর্বল হয়ে আসছে। হাতের প্রতিরোধ ধীরে ধীরে থেমে গেল। কিছুক্ষণের মধ্যে তার শরীর ঢিলে হয়ে পড়ল। তবু দহনের রাগ কমল না। সে আরো 2-1টা খুশি মারল, যেন নিজের ভেতরের আগুন নিভাতে চাইছে। গাড়ির ভেতরে বসে মেহরিন শিউরে উঠছে, কাপা হাতে দরজার হ্যান্ডেল চেপে ধরে আছে। তার চোখ ভেজা, বৃষ্টির জন্য না আতঙ্কের জন্য সে নিজেও বুঝতে পারছে না। শেষমেশ দহন হঠাৎ থেমে গেল। হাঁপাচ্ছে সে, বুক ওঠানামা করছে দ্রুত। বৃষ্টির পানি আর ঘামের ফোঁটা মিশে গেছে মুখে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রাস্তায় পড়ে থাকা আয়নের দিকে একবার নিচে তাকালো নিঃশব্দ, অচেতন শরীর। তারপর কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে এলো। গাড়ির দরজা খুলে ড্রাইভারের সিটে বসলো, দরজা জোরে বন্ধ করলো। মেহরিন তার দিকে তাকিয়ে আছে, ভয়ে উদ্বেগে, অপরাধ বোধে। কিন্তু দহন একবারও তার দিকে তাকালো না। চোয়াল শক্ত, চোখ সামনে স্থির। ইঞ্জিন স্টার্ট হলো। বৃষ্টির মধ্যে হেডলাইট জ্বলে উঠল। গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো। ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা, শুধু ওয়াইপারের শব্দ। মেহরিন ঠোঁট নেড়ে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দ বের হলো না। দহনের মুখের দিকে তাকিয়ে সে বুঝলো এই ঝড় শুধু বাইরে নয়, দহনের ভেতরেও এখন তাণ্ডব চলছে। কালো গাড়িটা বাড়ির সামনে এসে থামলো। ইঞ্জিন বন্ধ হতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। দূরে বৃষ্টির শব্দ এখনও শোনা যাচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে যেন জমান বাঁধা ভারী নীরবতা। দহন পুরো রাস্তা একটা কথা বলেনি, একবারও না। মেহরিন কয়েকবার তার দিকে তাকিয়েছে, কিছু বলবে ভেবেছে, কিন্তু দহনের শক্ত হয়ে থাকা চোয়াল আর শীতল দৃষ্টি তাকে থামিয়ে দিয়েছে। গাড়ি থামতেই দহন দরজা খুলে নামলো। তারপর দ্রুত ঘুরে এসে যাত্রী পাশের দরজা খুলে দিয়ে বলল, নামো। কণ্ঠে কোনো কোমলতা নেই, কেবল কঠিন দমিত রাগ। মেহরিন ধীরে ধীরে নামতে যাচ্ছিল, ঠিক তখনই দহন তার হাত চেপে ধরে একরকম টেনে নামিয়ে দিল। ব্যথা পাচ্ছি, আমি তো এমনিতেই নামবো, এরকম করছেন কেন? মেহরিন কাতর স্বরে বলল,
কিন্তু দহনের কানে যেন কিছুই ঢুকছে না। সে তার হাত শক্ত করে ধরে প্রায় টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে ঢুকলো। ভেজা কাপড় থেকে মেঝেতে পানি পড়ছে, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। সুজা নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিল। মেরিনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভয় আর অস্থিরতায় মুখ কাঁপছে। তারপর দহন ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর সোফায় সাবান লাগিয়ে মেহেরিনের হাতের ওই জায়গায় ঘষতে শুরু করলো যেখানে অয়ন ধরেছিল। তারপর দাঁত কিরমিরিয়ে বলতে লাগলো, এই জায়গায়ও তোকে টাচ করেছিল তাই না? তার কণ্ঠ কাঁপছে। দমিত ক্রোধে বলে আরো জোরে জোরে ঘষতে লাগলো। মেহেরিন শিউরে উঠল। ব্যথা আর সহ্য করতে না পেরে কাতর কণ্ঠে আওড়ালো, দহন ব্যথা লাগছে। দহন তাকালো মেহেরিনের দিকে। ওর চোখ দুটো অদ্ভুত লালছে। রাগে অপমানে নাকে ভেতরের যন্ত্রণায় বোঝা মুশকিল। মেহেরিন তা দেখে মাথা নিচু করে ফেলল। ওর সাহস নেই দহনের এরকম চোখের দিকে তাকিয়ে থাকার। দহন পুনরায় নিচের দিকে তাকিয়ে ঘষতে ঘষতে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।